আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি যে টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। তো আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে টাইপ 2 হাইপারসেনসিটিভিটি হলো যে যে ক্ষেত্রে অ্যান্টিজেনটা কোনো একটা সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকবে, অর্থাৎ কোনো একটা সেল সারফেসের সাথে অ্যান্টিজেনটা অ্যাটাচ থাকবে এবং ওই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডিটা ওই সেলের দিকে যাবে, গিয়ে সেল সারফেসে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, করার পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো ওই সেল সারফেসের মধ্যে। এরপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, তারপরে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে। তাহলে এখন এই টাইপ 2 হাইপারসেনসিটিভিটি, তাহলে ধরেন এটা হলো একটা আরবিসি। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা আরবিসি এবং এই আরবিসির সেল মেমব্রেনে এই গ্রিন কালারের এই রাউন্ড বলগুলো এটা হলো অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেনটা আরবিসির গায়ে অ্যাটাচ, আর প্লাজমা থেকে এই অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি, এই যে এটা হলো অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডিগুলো আসলো, এসে এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। এখন যখন দেখেন কমপ্লিমেন্ট কোন কোন অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারে, ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি। কেন? কারণ হচ্ছে এ দুটো ইমিউনোগ্লোবুলিনের কনস্ট্যান্ট পোর্শন অফ হেভি চেইন। হ্যাঁ, অর্থাৎ একটা হেভি চেইনের চারটা রিজিয়নে ভাগ করতে পারি, ভেরিয়েবল রিজিয়ন আর তিনটা কনস্ট্যান্ট রিজিয়ন, সেটাকে আমরা বলি কি C1 C2 C3। তাহলে এই কমপ্লিমেন্টের রিসেপ্টরটা কোন সেগমেন্টটা থাকবে, সেটা হচ্ছে C2, হেভি চেইনের C2 রিজিয়নে। ওকে, তাহলে এই যে এক্সপোজ হলো কমপ্লিমেন্ট রিসেপ্টরটা, দেখেন আকাশী কালারে, তারপরে সেখানে কমপ্লিমেন্ট বাইন্ড করলো ইয়েলো কালার। বাইন্ড করার পরে যখনই কমপ্লিমেন্ট বাইন্ড করে, এটা কোন কমপ্লিমেন্ট বলেন তো? C1 আমি বলেছিলাম। তাহলে কমপ্লিমেন্ট যখন বাইন্ড করে তখন ওই যে চেইন রিঅ্যাকশনটা হবে, আলটিমেটলি তৈরি হবে C5B678 এন্ড 9, অর্থাৎ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে এই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হলো। আর অন্যদিকে কমপ্লিমেন্টের এ সাবটাইপ গুলো যেমন C3A 4A 5A, এগুলো হলো কি অ্যানাফাইলাটক্সিন, মানে সেগুলো কি রিলিজ করবে, হিস্টামিন রিলিজ করবে। ফলে ফলে কি হবে, ওই আশেপাশে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে। এবং অন্যদিকে এই কমপ্লিমেন্টের এ সাবটাইপ গুলো কিছু 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 এ সাবটাইপ আবার কেমোকাইন হিসেবে কাজ করে, যেমন কি কি C5A C6 এবং কমপ্লিমেন্ট প্রোটিন 7, এই তিনটা। ওকে, এই তিনটা কি হিসেবে কাজ করে, কেমোকাইন। তারা কেমোকাইন মানে কি, যেগুলো ইমিউন সেলকে অ্যাট্রাক্ট করে। কোন ইমিউন সেলকে অ্যাট্রাক্ট করবে? নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করবে। তাহলে নিউট্রোফিল, তখন নিউট্রোফিলটা কি, এই যে ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলস এর মধ্যে নিউট্রোফিল তো আছেই, সার্কুলেট করছে, আরবিসি ডাব্লিউবিসি লিম্ফোসাইট নিউট্রোফিল গুলো সার্কুলেট করছে। এখন যে আরবিসির সাথে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা বাইন্ড করলো, সেখানে কমপ্লিমেন্টের কারণে কি হলো, নিউট্রোফিলটা ওই আরবিসির দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে ধরুন এই নিউট্রোফিলটা গিয়ে তখন এই আরবিসির সাথে লেগে যাবে, লেগে গিয়ে এখন দেখেন নিউট্রোফিলকে কি বলেছিলাম, তার দুইটা ক্যাপাসিটি, একটা হচ্ছে ফেগোসাইটোসিস, আরেকটা হলো কি, সে হচ্ছে এক্সট্রা সেলুলার প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে বিভিন্ন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ফেগোসাইটোসিসটা হবে না, কারণ আরবিসিটা সাইজ একটু বড় এবং আরবিসিটা তো আমার ওকে আছে, জাস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, প্রবলেম সেখানে। তখন এই নিউট্রোফিলটা কি করবে, এই আরবিসির উপরে প্রোটিওলাইটিক এনজাইমগুলো রিলিজ করতে শুরু করবে, বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম। ফলে এই আরবিসির সেল মেমব্রেন কি বিভিন্ন ফসফোলিপিড দিয়ে তৈরি। তাহলে এই নিউট্রোফিল থেকে কি আসছে, লাইসোসোমাল এনজাইম, কারণ নিউট্রোফিলে কি থাকে আমরা জানি, লাইসোসোম। এখন লাইসোসোমাল এনজাইম, এই যে দেখেন লাইসোসোমাল এনজাইম রিলিজ করবে এই নিউট্রোফিলটা। তাহলে লাইসোসোমাল এনজাইম কি কি আছে, এই যেমন হচ্ছে প্রোটিয়েজ, সেটা আরবিসির সেল মেমব্রেন প্রোটিনকে ডিস্ট্রয় করবে, ফসফোলাইপেজ সেটা ফসফোলিপিড বাইলেয়ারকে ডিস্ট্রয় করবে, ফসফাটেজ সেটাও ফসফোলিপিড ডিস্ট্রয় করে। এছাড়াও আছে নিউক্লিয়েজ, ঠিক আছে, সেটা আরবিসির যে আরবিসিতে তো অবশ্যই নিউক্লিয়াস নাই, সেটা অন্য ক্ষেত্রে পজিটিভ। আলটিমেটলি এই লাইসোসোমাল এনজাইম অফ নিউট্রোফিলের কারণে আরবিসিটা ডিস্ট্রয় হবে একদিকে, আবার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স সেও বিভিন্ন পোর সৃষ্টি করে আরবিসির মেমব্রেনে আরবিসির
সাইটোপ্লাজমিক কন্টেন্ট গুলোকে ইনফ্লাক্স করে বের করে দিয়ে আরবিসিটিকে ডিস্ট্রয় করে ফেলবে। তাহলে এইভাবে একটা আরবিসি ডিস্ট্রয় হচ্ছে দুই কারণে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের কারণে এবং নিউট্রোফিলিক লাইসোসোমাল এনজাইমের কারণে। ওকে, আচ্ছা, তাহলে এই হলো টাইপ 2 হাইপার সেনসিটিভিটি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? হিমোলাইসিস হবে, তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা দিবে পেশেন্টের। তো এটা কখন হয়? মিসম্যাচ ট্রান্সফিউশনের ক্ষেত্রে, উদাহরণগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে দেখেন কিছু ড্রাগসের ক্ষেত্রেও হয়, যেমন দেখেন পেনিসিলিন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই পেনিসিলিনটা টাইপ 1 বা ইমিডিয়েট হাইপার সেনসিটিভিটি করে, যেটা একটু আগে আগের ভিডিও দেখলেন আপনারা। এরপরে হলো এই পেনিসিলিনটা আবার এখানে কি করছে দেখেন, টাইপ 2 মিডিয়েটেড হাইপার সেনসিটিভিটি করে, টাইপ 2 হাইপার সেনসিটিভিটি। কিভাবে দেখেন, যখন এই পেনিসিলিন এবং একই সাথে কুইনিডিন, এই দুইটা ড্রাগ ওরা কি হিসেবে কাজ করে? হেপটেনের মতো, অর্থাৎ ওরা যখন আমরা ইনজেস্ট করি এই ড্রাগগুলো, তখন ওরা আমাদের ব্লাডে গিয়ে ওরা আমাদের বিভিন্ন বডি প্রোটিন, আমার এন্ডোজেনাস প্রোটিনের সাথে বাইন্ড করে। বাইন্ড করার পরে তখন যে বিষয়টা হয়, ওই এবার এই প্রোটিন বাউন্ড ড্রাগ, হ্যাঁ, এটাকে আমার, তাহলে ওই প্রোটিন বাউন্ড ড্রাগটা, হ্যাঁ, সে যখন আমার এই, আমরা কি জানি একটা ড্রাগ যখন আমরা ইনজেস্ট করি, ধরেন ওরাল ড্রাগ, হ্যাঁ, ওরাল রুটে খেলা, সেটা জিআইটিতে যাবে, তারপরে সেটা ডিসলভ হবে, তারপরে সেটা অ্যাবজর্পশন হবে থ্রু দা ইন্টেস্টিনাল মিউকোসা, তারপরে সেটা ব্লাডে আসে। ওকে, যেটাকে আমরা বলি বায়ো অ্যাভেইলেবিলিটি। ব্লাড থেকে সেটা কোথায় যাবে? বিভিন্ন টিস্যুতে গিয়ে জমা হবে না, সেটাকে কি বলি আমরা? ডিস্ট্রিবিউশন। তাহলে ধরুন এইগুলো আমার ব্লাড ভেসেলসটা। ওকে, এখানে হচ্ছে এই ড্রাগ, এগুলো হলো ড্রাগ পার্টিকেলস। এখন দেখেন ড্রাগ তো একটা মলিকিউল, তাই না? এখন ড্রাগ মলিকিউলটা সাইজে স্মল এবং তার ইমিউনোজেনিসিটি নাই, ওই কারণে এটা হলো একটা কি? অ্যান্টিজেন, নট ইমিউনোজেন। আচ্ছা, তো এখন ব্লাড ভেসেলস থেকে ড্রাগটা তারপরে কোথায় যাবে? ব্লাড থেকে বেরিয়ে ক্যাপিলারির মাধ্যমে টিস্যুতে, ধরুন এটা হলো আমার টিস্যু সেল, আর এখানের মধ্যে কি থাকে? এটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওকে, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে বিভিন্ন কি থাকে? আমার প্রোটিন কন্টেন্ট থাকে না ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে? স্মল প্রোটিন থাকে। তাহলে এই প্রোটিনগুলো তো আমার নিজের সেলের, এর এগেইনস্টে আমার কোনো কি হয় না? ইমিউন রেসপন্স হয় না। কিন্তু যখন এই পেনিসিলিন অথবা কুইনিডিন এখানে আসে, এসে এরা এই আমার এন্ডোজেনাস প্রোটিনের সাথে বাইন্ড করে। একটু বুঝেন বিষয়টা, খুবই মজার, একটু ডিপলি চিন্তা করলে আলহামদুলিল্লাহ খুব ইন্টারেস্টিং। তাহলে দেখেন এখানে একটা কি তৈরি হলো? এই যে ড্রাগ প্রোটিন কমপ্লেক্স তৈরি হলো না? ওকে, তাহলে এটাকে আমাদের এই যে এন্ডোজেনাস যে প্রোটিনটা আমরা বললাম, এন্ডোজেনাস প্রোটিন, এই যে এন্ডোজেনাস প্রোটিন, এটা এখানে কি হিসেবে কাজ করছে? ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, অর্থাৎ সে ড্রাগের সাথে বাইন্ড হবে, ড্রাগ মলিকিউলের সাথে। তো যখনই এই ক্যারিয়ার প্রোটিন, আমার নিজের ক্যারিয়ার প্রোটিনটা পেনিসিলিন বা কুইনিডিন ড্রাগের সাথে বাইন্ড করবে, তখন সে আর আমার সেলফ অ্যান্টিজেন থাকবে না, তখন সে ফরেন অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, আমার ইমিউন সেল তাকে ডিটেক্ট করবে। তখন দেখেন এখন এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছেন? ইন্টারস্টিশিয়াল স্পেসে, এটা আমি সেই প্রথম থেকে বলে আসছি, এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে না? কি কি আছে? যেমন আমাদের হচ্ছে ম্যাক্রোফেজ থাকে আর ডেনড্রাইটিক সেল থাকে। তখন এই ডেনড্রাইটিক সেলটা এই হেপটেনকে এনগালফ করবে, অর্থাৎ এন্ডোজেনাস ক্যারিয়ার প্রোটিন বাইন্ড উইথ ড্রাগ, ওকে এনগালফ করে এই ডেনড্রাইটিক সেলটা সারাউন্ডিং লিম্ফ নোডে চলে যাবে, গিয়ে সে সেখানে CD4 টি সেলকে অ্যাক্টিভেশন করে সেখান থেকে ফলিকুলার হেল্পার টি সেল তৈরি করবে। ফলিকুলার হেল্পার টি সেলটা পরে বি সেলকে অ্যাক্টিভেশন করবে, বি সেল তখন অ্যাক্টিভেটেড হয়ে তৈরি করবে কি কি অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবিউলিন, মোস্ট অফেন ইমিউনোগ্লোবিউলিন জি তৈরি করে, ইমিউনোগ্লোবিউলিন জি এবং সাথে ইমিউনোগ্লোবিউলিন এম। তাহলে ওগুলো তারপরে কোথায় চলে আসবে? এখান থেকে কোথায় চলে আসে? সেগুলো সার্কুলেশনে, এই যে সার্কুলেশনে চলে আসলো, দেখেন সার্কুলেশনে চলে আসলো। এখন এই অ্যান্টি, আচ্ছা, এটা যেহেতু আমি এখানে ইয়েলো দিয়েছি, তাহলে ইয়েলোই দিই। আচ্ছা, তাহলে এই যে, তাহলে ধরুন এগুলো হলো ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন জি, তারা আসলো সার্কুলেশনে এসে দেখবে কিরে, আমরা যে অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ হলাম আরবিসির গায়ে, এটা হলো
আরবিসির গায়ে তো সেই অ্যান্টিজেন দেখা যাচ্ছে, ব্যাপার কি চলতে আমরা তাকে অ্যাটাক করি, তখন এই অ্যান্টিবডি সবগুলো চলে যাবে আরবিসির দিকে, গিয়ে দেখেন এই যে এখানে বাইন্ড হয়ে গেল, এই যে এটা হলো অ্যান্টিজেন, অর্থাৎ কি এটা হলো কি ড্রাগটা, অর্থাৎ এই পেনিসিলিন এবং কুইনিডিন, এই কিছু ড্রাগস পেনিসিলিন এবং কুইনিডিন গুলো আরবিসির সেল মেমব্রেনে গিয়ে অ্যাটাচড হয়ে থাকে কিছু কিছু ড্রাগ পার্টিকেলস। এখন অ্যান্টিবডিটা তো ওই ড্রাগ পার্টিকেলস এর এগেইনস্ট অ্যাক্টিভ হয়ে আছে, তখন তারা গিয়ে এটার সাথে কি তৈরি করলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে এই পিঙ্ক কালারের এই অ্যান্টিজেনটাই এখানে হলো ড্রাগ পার্টিকেল, ড্রাগ পার্টিকেল। ওকে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো, তারপরে কমপ্লিমেন্ট বাইন্ড করবে, এই এখানে এসে কমপ্লিমেন্ট বাইন্ড করবে, কমপ্লিমেন্ট বাইন্ড করবে, কমপ্লিমেন্ট বাইন্ড করবে, পরে কি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, আবার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, অন্যদিকে এ সাবটাইপ অফ কমপ্লিমেন্ট প্রোটিন যেমন C5A, তারপর হচ্ছে কি C6 C7, ওরা নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করবে। এখন নিউট্রোফিল তো এর পাশেই সার্কুলেট করছে, এগুলো সবগুলো নিউট্রোফিল, নিউট্রোফিল তো এর পাশে সার্কুলেট করছে, কিন্তু নিউট্রোফিলের তো এতক্ষণ কোনো খবর ছিল না, কিন্তু এই মাত্র ওই যে কেমোকাইন গুলো C5 C6 C7 ওরা বললো ভাই নিউট্রোফিল তুমি আরবিসির দিকে আসো, এই যে এখানে একটা প্রবলেম, আমাদেরকে হেল্প করো, তখনই বলবো আচ্ছা আমি চলে আসছি, তখন সে যাবে, গিয়ে কি করবে, ওই যে একটু আগে যেটা বললাম এই নিউট্রোফিল থেকে লাইসোসোমাল এনজাইম রিলিজ করবে। তাহলে লাইসোসোমাল এনজাইম কি কি, প্রোটিয়েজ, ফসফেটেজ, ফসফোলাইপেজ, তারপর হচ্ছে কি নিউক্লিয়েজ, হ্যাঁ, তারপর এই বিভিন্ন এনজাইমগুলো যখন রিলিজ করবে তাহলে ফসফোলাইপেজ, প্রোটিয়েজ ওরা এই আরবিসি সেল মেমব্রেনকে ড্যামেজ করে দিবে, ফলে কি হবে, হিমোলাইসিস হবে। আবার এদিকে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি হয়েছিল না কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের ফলে, সেও আবার আরবিসি কে ডিস্ট্রয় করবে, তাহলে এভাবে কি হবে, হিমোলাইসিস হবে। তাহলে এই পেনিসিলিন এবং কুইনিডিন এই ড্রাগগুলোর কারণে এভাবে হিমোলাইসিস হচ্ছে। এখন আপনারা একটু কেয়ারফুলি খেয়াল করেন যে পেনিসিলিনের এই ক্ষেত্রে যে হাইপার সেন্সিটিভিটি হলো সেটা হলো টাইপ 2, কেন, কারণ পেনিসিলিন অ্যান্টিজেনটা আরবিসি সেল মেমব্রেনের গায়ে অ্যাটাচড ছিল, তাহলে টাইপ 2 কার্ডিনাল ফিচারই তো এটা যে অ্যান্টিজেনটা কোনো একটা সেল সারফেসে অ্যাটাচ থাকবে, ওই কারণে এই ক্ষেত্রে পেনিসিলিনের হাইপার সেন্সিটিভিটিটা হলো টাইপ 2। কিন্তু টাইপ 1 মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটিও পেনিসিলিন করে, সেক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে গত ভিডিওতে, যে পেনিসিলিনটা আমার ডেনড্রাইটিক সেল এই পেনিসিলিনকে হেপটেন হিসেবে কাউন্ট করে ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে এনগালফ করে সে MHC2 প্রেজেন্টেশন করে, এরপরে সে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করে, সেখান থেকে ফলিকুলার হেল্পার টি সেল বি সেলকে অ্যাক্টিভেশন করে এবং ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হয়। ওই ইমিউনোগ্লোবুলিন ই মাস্ট সেলে বাইন্ড ছিল, পরবর্তীতে যখন আবার একই পেনিসিলিনটা মাস্ট সেলের ইমিউনোগ্লোবুলিন ই রিসেপ্টরের সাথে বাইন্ড করেছে, তখন মাস্ট সেল ডিগ্রানুলেশন করেছে। তাহলে পেনিসিলিনটা কখন টাইপ 1 হাইপারসেনসিটিভিটি করবে এবং কখন টাইপ 2 হাইপারসেনসিটিভিটি করবে সেটা ডিপেন্ড করে সে কিভাবে রেসপন্স করছে। ওকে, আচ্ছা, এখন আসেন কুইনিন, একইভাবে ঠিক একই রকম এই কুইনিনটা এখানে অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। এখন কুইনিনটা সব ড্রাগের একটা কি থাকে, প্রেডিলেকশন থাকে না, যেমন ধরেন আমার কাকার বাসা বেশি ভালো লাগে মামার বাসার চাইতে, তো আমি ছুটি পেলে কাকার বাসায় যাব, ঠিক আছে, আমার আপু মামার বাসা ভালো লাগে, আমার আপু ছুটি পেলেই মামার বাসায় যায়। ঠিক একইভাবে এই পেনিসিলিন এবং কুইনিডিনের অ্যাফিনিটি হচ্ছে আরবিসি মেমব্রেনের প্রতি, তাই তারা এখানে আরবিসি মেমব্রেনের সাথে বাইন্ড হচ্ছে দেখেন। আর অন্যদিকে কুইনিন ড্রাগটার প্রেডিলেকশন হচ্ছে প্লেটলেটের সেল মেমব্রেনের প্রতি, তাহলে সে এখানে বাইন্ড করবে। তাহলে একইভাবে অন্যদিকে এই কুইনিনটাকে ওইদিকে ডেনড্রাইটিক সেল এনগালফ করবে ক্যারিয়ার প্রোটিনের সাথে, তারপরে ফলিকুলার হেল্পার টি সেল, তারপরে বি সেল অ্যাক্টিভেশন, তারপরে ইমিউনোগ্লোবুলিন জিএম তৈরি হবে। এই ইমিউনোগ্লোবুলিন জিএম এখানে আসবে, এসে এটার সাথে বাইন্ড করবে এই অ্যান্টিজেনটার সাথে, ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হবে, নিউট্রোফিল অ্যাট্রাক্টেড হবে, নিউট্রোফিলিক লাইসোসোমাল এনজাইম রিলিজ হবে, প্লেটলেটটা এখানে ডিস্ট্রয় হবে। তাহলে আগে হয়েছিল কি হিমোলাইসিস, এখন হবে কি প্লেটলেট ডিস্ট্রাকশন। তাহলে এখন পেশেন্টের কি ফিচার পাবো, থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়া পাবো আমরা এই ক্ষেত্রে। এই যে দেখেন থ্রম্বোসাইটোপেনিয়া, ফলে পেশেন্টের বিভিন্ন ব্লিডিং ডিসঅর্ডার আপনি পাবেন। এম আই ক্লিয়ার?
আচ্ছা, এটা হলো টাইপ 2। আরেকটা ড্রাগস আছে হাইড্রালাজিন। দেখেন হাইড্রালাজিন, এই হাইড্রালাজিন ড্রাগসটা কি করে দেখেন, ও একটা ড্রাগস, ও হচ্ছে ইউজুয়ালি এই ড্রাগগুলো হেপটেন হিসেবে কাজ করে। হেপটেন নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছিলাম প্রথম দিকে, সম্ভবত আমার পার্ট 2 কিংবা 3 তে। তাহলে এই হেপটেন, ওরা হেপটেন হিসেবে কাজ করে। হেপটেন মানে কি, ও সিঙ্গলি ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না, বাট যখন আমার বডির কোন একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, এটা বডির একটা প্রোটিন, এন্ডোজেনাস প্রোটিন, আমার নিজের প্রোটিন, এই প্রোটিনটাকে আমরা বলি ক্যারিয়ার প্রোটিন। যখন সে কোনো ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে, তখন তার ইমিউনোজেনিসিটি ক্যাপাবিলিটি আসে, তখন এটাকে এনগালফ করবে ডিসি ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেলটা এনগালফ করার পরে সে লিম্ফ নোডে যাবে, গিয়ে সে CD4 টি সেলকে অ্যাক্টিভেশন করবে, ফলিকুলার হেল্পার টি সেল তৈরি হবে, ফলিকুলার হেল্পার টি সেল বি সেলকে অ্যাক্টিভেশন করবে, এটা হলো বি সেল। বি সেল ডিফারেন্সিয়েটেড হয়ে প্লাজমা সেল তৈরি করবে। আমরা এগুলো সব ডিটেইলস একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। এখন দেখেন আপনারা শুধু মিলাবেন, খুবই মজা এখন। তাহলে প্লাজমা সেলটা তারপরে ক্লাস সুইচিং করবে, করে তৈরি করবে ইমিউনোগ্লোবিউলিন জি, এবং কিছু পরিমাণে যেগুলো ক্লাস সুইচিং করে নাই ডিউ টু ল্যাকিংস অফ এনাফ সোমাটিক হাইপারমিউটেশন থাকবে ইমিউনোগ্লোবিউলিন এম, এবং এই ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন জি, ওরা তারপরে কোথায় চলে আসবে, সার্কুলেশনে চলে আসবে। দেখেন অ্যান্টিবডি তো সার্কুলেশনে আসলো। এখন এই অ্যান্টিবডিটা দেখেন অটো অ্যান্টিবডি, অর্থাৎ এই হাইড্রালাজিন ড্রাগটা বি সেলকে এমন অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করলো যে এই অ্যান্টিবডিগুলো আমার সেলের নিউক্লিয়াসের বিরুদ্ধে, অর্থাৎ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। তাহলে এই ইমিউনোগ্লোবিউলিন এম এবং জি যে তৈরি হলো, এগুলো হলো যে কি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এখন দেখেন আমার কোন সেলে নিউক্লিয়াস নাই, সবগুলোতে তো নিউক্লিয়াস আছে। তাহলে এই অ্যান্টিবডিগুলো ব্লাড থেকে বেরিয়ে যখন বিভিন্ন টিস্যুতে যাবে, ধরেন এটা হলো আমার সেল, তাহলে প্রত্যেকটা সেলে কি আছে, নিউক্লিয়াস আছে। তখন এই অ্যান্টিবডিগুলো আমার এই সেলকে অ্যাটাক করবে। তাহলে এই অ্যান্টিবডিগুলোর জন্য অ্যান্টিজেন কে, আমার সেলের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা তো আগে থেকেই সেলে আছে, তাহলে অ্যান্টিজেন আগে থেকেই সেলে অ্যাটাচ, অ্যান্টিবডি তার কাছে গেছে। টাইপ 2 হাইপার সেনসিটিভিটি মিলে গেল। তাহলে হাইড্রালাজিনের কারণে হয়। এখন দেখেন এই অ্যান্টিবডিটা বেশি ক্ষতিকারক, কারণ সবগুলো সেলকে সে অ্যাটাক করে, কারণ সে নিউক্লিয়াসের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি। এই যে নিউক্লিয়াসের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি, দেখেন এই যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। ফলে আমার সেলগুলো সব ডিস্ট্রয় হয়ে যাবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, নিউট্রোফিল অ্যাট্রাক্টেড হবে, লাইসোসোমাল এনজাইম রিলিজ করবে। তাহলে ওদের ক্ষেত্রে কার ফিচার পাবো বলেন তো, মনে আছে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, সেই ক্ষেত্রেও অটো অ্যান্টিবডিটা কার এগেইনস্টে হয়, নিউক্লিয়াসের এগেইনস্টে। তাহলে আমরা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাসের ফিচার পাবো আমরা হাইড্রোলাজিন ড্রাগ। এখন এটা তো সবার ক্ষেত্রে হবে না, কেন হবে না, কারণ সবার ক্ষেত্রে ক্যারিয়ার প্রোটিন একই রকম থাকে না। যাদের ক্ষেত্রে হাইড্রালাজিনের সাথে বাইন্ড করা ক্যারিয়ার প্রোটিনটা অ্যামাউন্টে বেশি থাকবে বা জেনেটিক বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে, তাদের ক্ষেত্রে হবে। ওই কারণে তো এটা হাইপার সেনসিটিভিটি ওভার রিঅ্যাক্ট করছে। আরেকটা হচ্ছে দেখেন মাইকোপ্লাজমা নিউমোনিয়া। আচ্ছা, মাইকোপ্লাজমা নিউমোনিতে যে বিষয়টা হয় দেখেন, এই মাইকোপ্লাজমা নিউমোনি এই ক্ষেত্রে যে বিষয়টা হয়, যে মাইকোপ্লাজমা নিউমোনিয়ার বিষয়টা হচ্ছে, এটা জানতে হলে আপনাদেরকে এই টার্মটা আপনারা অলরেডি জানেন যে ক্রস রিঅ্যাকশন মানে কি দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, যে এই যে মাইকোপ্লাজমা নিউমোনিয়াটা যখন আমাকে অ্যাটাক করলো, একটা পার্সনকে মাইকোপ্লাজমা নিউমোনি ইনফেক্ট করলো, তাহলে তার এগেইনস্টে অবশ্যই কি তৈরি হবে, একটা অ্যান্টিবডি তৈরি হবে এর প্রতি স্পেসিফিক অ্যান্টিবডি। তাহলে ধরুন এই হলো অ্যান্টিবডি, এবং এই যে প্যারাটপটা মাইকোপ্লাজমা নিউমোনির এগেইনস্টে কাজ করবে। এখন কোনো কারণে প্রবলেম হয়ে গেল কি, যে এই যে মাইকোপ্লাজমা নিউমোনির যে অ্যান্টিজেনটা, ওই অ্যান্টিজেনের সাথে
আমার আরবিসির সেলফ অ্যান্টিজেনের স্ট্রাকচার মিলে যায়। ঠিক আছে, তো মিলে গেলে কি হবে, এই অ্যান্টিবডি ও যখন ব্লাডে আসবে এসে দেখবে কিরে আরবিসির গায়েও তো মাইক্রোপ্লাজমা নিউমোনির মতো অ্যান্টিজেন দেখা যাচ্ছে, ধর ধর ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাটাক কর। তখন ও গিয়ে এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। অথচ দেখেন এই অ্যান্টিজেনটা যেটা আমি অরেঞ্জ কালার দিয়েছি, এই অ্যান্টিজেনটা কি আসলে মাইক্রোপ্লাজমা নিউমোনি না, আমার সেলফ অ্যান্টিজেন। কিন্তু এই সেলফ অ্যান্টিজেনের সাথে মাইক্রোপ্লাজমা নিউমোনির স্ট্রাকচারের সাথে সিমিলারিটি থাকায় মাইক্রোপ্লাজমা নিউমোনির এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি ভুলবশত আরবিসির সারফেস প্রোটিনের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। তাহলে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেল, দেখেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, তারপরে এখানে আবার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, একই কথা বারবার। নিউট্রোফিলিক লাইসোসোমাল এনজাইম রিলিজ হবে, আরবিসিটা ডিস্ট্রয় হবে, ফলে কি হবে, হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা দিবে। আরেকটা আসেন আমরা সবাই পরিচিত এটার সাথে, যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই, এটাও একটা ব্যাকটেরিয়া, তাহলে এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি হবে, তাহলে এই অ্যান্টিবডিটাও ক্রস রিঅ্যাক্ট কিভাবে, যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই ওর অ্যান্টিজেনের সাথে, এই গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই এর অ্যান্টিজেনের সাথে আমার হার্টের, হ্যাঁ হার্টের এন্ডোকার্ডিয়ামের যে আমার সেলফ অ্যান্টিজেন আছে, অর্থাৎ প্রোটিন থাকে না এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম তো এটা তো একটা কি মানে বিভিন্ন সেল এখানে, তাহলে ওই এন্ডোকার্ডিয়ামের সেলফ অ্যান্টিজেনের সাথে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কার অ্যান্টিজেনের সিমিলারিটি থাকায় গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কার এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি ভুলবশত আমার কার্ডিয়াক টিস্যু অর্থাৎ এন্ডোকার্ডিয়ামকে অ্যাটাক করে। ঠিক আছে, ফলে কি দেখা দিবে সেখানে, যে সেখানে কি ইনফ্লামেশন দেখা দিবে আমার উইদিন দি হার্ট, হ্যাঁ বিশেষ করে হার্টের ভালভে, তাই না। ফলে এই বিষয়টাকে আমরা বলি রিউম্যাটিক ফিভার। তাহলে এটা ভুল বোঝাবুঝি, আমরা বলি না অনেক সময় ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের ভুল বোঝাবুঝি হয়, অনেকটা সে ধরনেরই। এবার আসেন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এতক্ষণ ছিল অ্যান্টিজেনটা কি, ফর এই দেখেন হয় ড্রাগস ছিল, না হয় কোনো ব্যাকটেরিয়া ছিল, কিন্তু এখন যে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির উদাহরণ দেখাবো সেটা হলো অটো অ্যান্টিবডি, অর্থাৎ যে কোনো মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি নয়, এটা আমার জেনেটিক মিউটেশন, জেনেটিক প্রবলেমের কারণে নিজে নিজে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। কারণ আমার ব্লাডে তো অল টাইম কি থাকে, আমার ব্লাডে অলওয়েজ অ্যান্টিবডি তো সার্কুলেট করছে, কিন্তু তারা আমার সেলফ অ্যান্টিজেন বা টিস্যুর বিরুদ্ধে কাজ করে না। কিন্তু জেনেটিক প্রবলেমের কারণে এখানে অটো অ্যান্টিবডি তৈরি হলো, ওরা সার্কুলেট করে এবং ব্লাড থেকে বেরিয়ে বিভিন্ন টিস্যুকে অ্যাটাক করে। এখন কিছু স্পেসিফিক টিস্যুর প্রতি এই অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয়, যেমন যেমন কি, যেমন হচ্ছে যে আমাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওদের পছন্দের টিস্যু হচ্ছে কি জানেন, যে সাইনোভিয়াল, সাইনোভিয়াল মেমব্রেন, বিভিন্ন জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেন, ফলে সেখানে কি হবে, আর্থ্রাইটিস হবে, সাইনোভিয়াল মেমব্রেনকে অ্যাটাক করে। ঠিক আছে, ফলে আর্থ্রাইটিস দেখা দিবে। এছাড়াও হচ্ছে গুড পাস্টিউর সিনড্রোম, এই ক্ষেত্রেও অটো অ্যান্টিবডিগুলোর প্রেডিলেকশন কি, কার প্রতি তার অ্যাফিনিটি বেশি, লাংস, পালমোনারি, ক্যাপিলারি। দেখেন একটা ব্লাড ভেসেলসের লাইনিং কি, এন্ডোথেলিয়াম, তারপরে থাকে কি এখানে স্মুথ মাসেল লেয়ার, তারপরে বাইরে থাকে কি টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। তো টিউনিকা এই অ্যাডভেন্টিসিয়া যেটা, এটা মূলত একটা কি মানে কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যুর প্রতি তাদের অ্যাফিনিটি বেশি এই অটো অ্যান্টিবডিগুলোর। ফলে ওরা গিয়ে এখানে যে অ্যান্টিজেনগুলো আছে বিভিন্ন প্রোটিন, সেলফ প্রোটিন, ওদের সাথে বাইন্ড করে, পরে এখানে কি হবে, এরপরে এখানে কমপ্লিমেন্ট বাইন্ড করবে, ফলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে দেখেন এই যে ব্লাড ভেসেলসের অ্যাডভেন্টিসিয়ার অ্যান্টিজেনটা তো আগে থেকেই ওখানে ছিল, অ্যান্টিবডি তার কাছে গেছে, তাহলে টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। একইভাবে ওরা তাহলে লাংসে, পালমোনারি, ক্যাপিলারিকে অ্যাটাক করছে, ফলে সেখানে যখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হবে, ব্লাড ভেসেলসটা কি হবে, রাপচার হয়ে যাবে, তখন কি হবে, ওখানে ব্লিডিং হবে, হেমোরেজিক অ্যালভিওলাইটিস। ঠিক আছে, এগুলো হয়। একইভাবে ওরা কিডনির গ্লোমেরুলাসকেও অ্যাটাক করে, কারণ কি গ্লোমেরুলাসটাও কি একটা
ব্লাড ভেসেলস তাহলে এটা হলো এই গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াম, এবং এর পাশে হচ্ছে, যেহেতু এগুলো ক্যাপিলারি, এখানে অ্যাকচুয়ালি আর আসলে কোনো মাসেল লেয়ার থাকে না, ক্যাপিলারিতে মাসেল লেয়ার থাকে না, মানে থাকে না বললেই চলে। এখানে মেইনলি হচ্ছে এন্ডোথেলিয়াম এবং হচ্ছে কি কানেকটিভ টিস্যু। তাহলে এই হলো কানেকটিভ টিস্যু লেয়ার, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেন বলি যেটাকে। এই বেসমেন্ট মেমব্রেনের টাইপ 4 কোলাজেনের এগেইনস্টে এই অ্যান্টিবডিগুলো তৈরি হয়। তাহলে একইভাবে এখানেও অ্যান্টিবডিটা বাইন্ড করবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে গেল, তারপরে কি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। তাহলে এইভাবে গ্লোমেরুলাসটা ডিস্ট্রয় করে ফেলবে ওরা। ফলে এটাকে আমরা কি বলি, অ্যাকিউট মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে, গুড প্যাস্টিস সিনড্রোম বলি এটাকে। তাহলে এই হলো আমাদের টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। ইনশাআল্লাহ আমরা এর পরের ভিডিওতে টাইপ 3 এবং টাইপ 4 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।